তাহলে আজকে আমরা পড়বো রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স। তো রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স কথাটার মানে কি? আমরা প্রত্যেকে জানি আমাদের সেকেন্ড সেমিস্টারে যে চ্যাপ্টার আমরা পড়ছি ভিটামিন মিনারেলস এবং ওয়াটার ব্যালেন্স। তো ফার্স্টে পরীক্ষার সময় আমাদের যে বিষয়গুলো দেখতে হয় যে হোয়াট ডু ইউ মিন বাই ওয়াটার ব্যালেন্স। পরীক্ষা এরকম কোশ্চেন করে যে ওয়াটার ব্যালেন্স বলতে কি বোঝো, তখন আমরা কি লিখবো না বেসিক্যালি ওয়াটার ব্যালেন্স কথার মানেই হলো পজিটিভ ব্যালেন্স এবং নেগেটিভ ব্যালেন্স যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে তখন তাকে আমরা বলবো ওয়াটার ব্যালেন্স। এই ওয়াটার ব্যালেন্স শব্দটা থেকে আমরা অনেক কিছু জিনিস এখান থেকে শিখবো। প্রথমেই বলেছে যে আমরা as you eat a bite of food, আমরা তো খাবার চিবিয়ে খাই, but saliva gland secrete saliva, আমরা যে খাবারটা চিবিয়ে গিলছি কারণ কারণ saliva থেকে saliva secretion হচ্ছে, খাবারটাকে পিচ্ছিল করছে এবং আমরা খাবারটা খেতে পারছি। as the food enter your stomach, যখন তোমার স্টোমাকে পৌঁছাচ্ছে গ্যাস্ট্রিক জুস সিক্রেটেড করছে, তখনই একমাত্র খাবারটা আমাদের শরীরের ভেতরে প্রবেশ করতে পারছে। without gastric juice, without secretion of the any kinds of juices, তাহলে এটা যদি না তোমার বডি থেকে বেরোয় তাহলে তোমার কিন্তু কি হবে না, খাবারটা ডাইজেস্ট হবে না। এর পিছনে কে আছে? সেই ওয়াটার। তোমার বডিতে যদি ডিহাইড্রেশন কন্ডিশন থাকে তাহলে তুমি কোনোভাবেই তোমার বডিতে ডাইজেস্টিভ জুস ঠিকঠাক মতো ক্ষরণ হবে না। যারা অ্যাসিডিক কন্ডিশনে ভোগে, যাদের অ্যাসিডিটি বেশি, ডাইজেশনের সমস্যা হয়, তারা যদি আমরা অ্যাজ এ নিউট্রিশনিস্ট তাদের একটু হিস্ট্রি নিই, যেটাকে আমরা বলি কাউন্সিলিং, তখন যদি কাউন্সিলিং করি আমরা দেখতে পাবো সারাদিনে তাদের ওয়াটার ইনটেক তাদের শরীরের চাহিদা অনুযায়ী অনেকটা কম, যার ফলে তারা ডিহাইড্রেটেড কন্ডিশনে থাকছে এবং স্টোমাক অ্যাসিড গ্যাস্ট্রিক জুস তারা তৈরি করতে পারছে না। as an enters the small intestine pancreatic juice is secreted, আমরা জানি যে যে কোনো খাবার যখন আমাদের পাচন হয় তখন স্টোমাক, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াটিক জুস সেটা সবাই একত্রিত হয়ে কাজ করে। each of these fluid contain a great deal of water, এই প্রত্যেকটা ফ্লুইডের মধ্যে ওয়াটারের সাথে এদের একটা মানে আনকন্ডিশনাল ডিল হয়ে থাকে, যে ওয়াটার সারা দিনে প্রাপ্তবয়স্ক মানুষ 2.5 থেকে 3 লিটার যদি জল খায় তার সমস্ত ডাইজেস্টিভ জুস প্রপার ক্ষরণ হবে এবং তার ডাইজেশন সিস্টেমে এবং এক্সক্রিশন সিস্টেমে কোনো সমস্যা দেখা দেবে না। হাউ ইজ দ্যাট ওয়াটার রিপ্লেসড ইন দিস অর্গান? তাহলে কিভাবে আমরা ওয়াটারকে রিপ্লেস করব অর্গান থেকে? কি পদ্ধতিতে রিপ্লেস করতে পারি? আমরা ইউরিনের মাধ্যমে করতে পারি, আমরা স্কিনের মাধ্যমে আমাদের যে ঘাম হয় তার মাধ্যমে এক্সক্রিশন করতে পারি, আমরা বমি ভমিটিং যখন করি তার মাধ্যমে এক্সক্রিট করতে পারি, আমরা অনেক সময় কাঁদি চোখের জলের মাধ্যমে এক্সক্রিট করতে পারি। এইগুলো হলো এক্সক্রিশন করার ওয়ে। দেন আমরা দেখতে পাচ্ছি হোয়াট হ্যাপেন টু দ্য ওয়াটার নাও ইন ইন্টেস্টাইন। বলেছে ইন্টেস্টাইনের ভেতর জল থেকে কি কাজ করবে, না তার প্রধান যে কাজ, in a day there is an exchange of about 10 liter of water among the body's organ। প্রথম দিন তোরা ক্লাসটা করিসনি, সেদিন আমরা পুরো হিসাব দেখিয়েছিলাম, আজকে আমি আর ওই স্লাইডটা দেখাচ্ছি না কারণ অনেক ভাস্ট ছিল। তো আমরা এখান থেকে পড়ি যে in a day there is a exchange of about 10 liter of water, 10 লিটার জল আমাদের শরীরের বডির যত অর্গান আছে তাদেরকে মনিটরিং করতে, তাদেরকে অ্যাক্টিভেট রাখতে সাহায্য করছে 10 লিটার অফ ওয়াটার। বুঝতে পারছিস, 10 লিটার জল আমাদের শরীরে সবসময় মজুদ হয়ে আছে। দ্য অসমোরেগুলারেশন, হোয়াট ডু ইউ মিন বাই অসমোরেগুলারেশন? কোয়েশ্চেনটা নোট করে রাখ। Define osmoregulation in the exchange involve complex communications between the brain, kidney and endocrine system. A homeostatic goal for a cell, tissue, organ and the entire organism is to balance water output with water input. মানে কি বলেছি, 10 লিটার জল যে আমাদের বডিতে আছে, এই বডিতে থাকার ফলে এরা আমাদের বডিতে অসমোরেগুলারাইজেশন, এই পদ্ধতির মাধ্যমে বডি কতটা জল ইনটেক করবে, কতটা জল এক্সক্রিট করবে, সেই টোটালটা কন্ট্রোল করে হাইপোথ্যালামাসের অসমোটিক জোন। সেই অসমোরেগুলারেশনের মাধ্যমে
এক্সচেঞ্জ হচ্ছে যে কমপ্লেক্স কমিউনিকেশন কোথায় কোথায় ঘটে, ব্রেনে ঘটে। তুই যে মুহূর্তে ডিহাইড্রেটেড হয়ে যাবি, তোর বডিতে জল কম থাকবে, তোর প্রচন্ড পরিমাণে লুজ মোশন হবে, তোর ব্রেন ফগি হয়ে যাবে, ব্রেন কোনো কাজ করতে পারবে না। ব্রেনের সবসময় দরকার মানে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ দ্য নিউট্রিয়েন্ট, যেটাকে আমরা ইলেকট্রোলাইট ব্যালেন্স বলে থাকি। তুমি যে মুহূর্তে ডিহাইড্রেটেড হয়ে যাবে সে মুহূর্তে বডির সমস্ত অর্গান ফেলিওর হয়ে যাবে। তোরা দেখেছিস যারা সিভিয়ার ডিহাইড্রেশন যখন হয়ে যায়, প্রচন্ড লুজ মোশন পায়, পটি হয়, যখন ডায়রিয়া হয়, তখন মানুষ কত একদম বিছানা নিয়ে নেয়, একদম শক্তি শরীরে একদম থাকে না, দুর্বল হয়ে পড়ে। সেই রকম ব্রেন কোনো কাজ করবে না, ব্রেনের অনেক সময় সেল ড্যামেজ হয়ে যায়, সেল ডেথ হয়ে যায়, কিডনি ঠিকঠাক মতো ফাংশন করবে না, এন্ডোক্রাইন সিস্টেম ফাংশন করবে না। সো কল্ড তারা আমরা বলতে পারি বডি আর নট স্টেবল ইন দ্য হোমিওস্ট্যাটিক কন্ডিশন, বডি হোমিওস্ট্যাটিক কন্ডিশনে বিলং করছে না। তাহলে আমরা কি করতে পারি? এ হোমিওস্ট্যাটিক গোল ফর এ সেল, বিভিন্ন বডিতে তোমরা জানো একটা বডি ইজ মেড আপ অফ দ্য মেনি কাইন্ডস অফ সেল, টিস্যুজ, অর্গান, and entire organism is to balance water input and water output. These are the electrolyte balance or these are the water balance. এই ওয়াটার ইনপুট এবং ওয়াটার আউটপুটটা যখন একদম সমানে সমানে হবে, তখন আমরা বলতে পারি দিস কন্ডিশন আর কল্ড দ্য ওয়াটার ব্যালেন্স। ওকে, এগুলো সব স্টাডি মেটেরিয়াল যেটা আমি গ্রুপে সেন্ড করব, সেখানে পরিষ্কার করে এরকম লেখা আছে, সেগুলো তোরা লিখবি। এটা আমি শুধু বোঝানোর বিষয়টাকে ভালো করে বুঝে রাখ, ভবিষ্যতে অনেক কাজে লাগবে। Osmosis is the passage of solution across the semi-permeable membrane. অসমোসিস নাম শুনেছিস, ব্যাপন, অভিস্রবণ তোরা নাম শুনেছিস। তাহলে অসমোসিস মানে অভিস্রবণ, ব্যাপন তোরা ডিফিউশন শুনেছিস। এই অসমোসিস অভিস্রবণ প্রক্রিয়ায় কি হয় না, যত অভিস্রবণ কেন হয়, যে সেমি পারমিয়েবল মেমব্রেন একটা দরকার পড়ে, যার মাধ্যমে বডি কি হয়, ইন্ট্রাসেলুলার ফ্লুইড আর এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে। এটা আমরা আগের দিন পড়েছিলাম। Water follow the ions in an attempt to equalize the ionic concentration. আমরা জানি গোটা body is depend upon the কিছু আয়নিক ভারসাম্যের উপর আমরা দাঁড়িয়ে আছি, ইলেকট্রোলাইট ব্যালেন্স। কি থাকে, আমরা যে ওআরএস খাই সেখানে কি থাকে, NaCl, Na+, Cl-, এই যে পজিটিভ আর নেগেটিভ ব্যালেন্সের জন্য গোটা বডি, আজকে যদি তুই গরমকালে প্রচন্ড তোর শরীর থেকে ঘাম বেরিয়ে যায়, দুদিন পরে এই সিনারিও হবে, অর্ধেক ছানাপোনা আমরা দেখি কলেজে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, খাবার পর্যাপ্ত পরিমাণে তারা খেয়ে আসছে না, বা যদি খেয়ে আসে উল্টোপাল্টা খাচ্ছে, গ্যাস ফর্ম করে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ব্রেনের মধ্যে সেটা অ্যাটাক করছে বা গোটা শরীরে গ্যাস ফর্ম করে যাচ্ছে, তখন নার্ভাস সিস্টেম আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে, কিন্তু নার্ভাস সিস্টেম আর কাজ করতে পারছে না। এই কন্ডিশনে আমরা দেখতে পাই যে যখন এই কন্ডিশন হচ্ছে, তখন কি হচ্ছে, যে মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই জন্য ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট, মানে আমি প্রত্যেককে বলি, তোমরা যেহেতু নিউট্রিশনের স্টুডেন্ট, তোমাদের যেন লাইফে কোনোদিন চেষ্টা করবে যাতে না ঘটে যে তোমাদের মাথা ঝিমঝিম করছে মানে তোমরা বুঝে যাবে বডির ইলেকট্রোলাইট ব্যালেন্সে বিঘ্নিত হচ্ছে। দেন অ্যান্ড দেন দোকান থেকে ওআরএস এর প্যাকেট কিনবে, পরপর 5 থেকে 7 দিন ওআরএস এর প্যাকেট 1 লিটার জলে গুলবে, সারা দিন ধরে ওই জলটা খেতে থাকবে, এবং গরমকালে তো প্রায় দিন খাবি, নুন চিনির জল খাবি অথবা ওআরএস খাবি, 1 বোতল জল যেন অবশ্যই সেটা থাকে। তাহলে কি হবে, তোর বডিতে এনার্জির ঘাটতি যেমন ঘটবে না, তোর ব্রেনের ভেতর যে সেল আছে সেই সেলের মধ্যে কোনো অক্সিজেনের ডেফিসিয়েন্সি ঘটবে না, যার ফলে তুই একদম সচল থাকবি, তুই সুস্থ থাকবি। আচ্ছা, দেন এই সময় যে সব মরশুমি ফল থাকে, যেমন তরমুজ, সবথেকে প্রচুর জল থাকে, তারপর শসা, কিউকাম্বার, প্রচুর জল থাকে। এই ধরনের মরশুমি যে ফল, যার মধ্যে ইলেকট্রোলাইট অলরেডি মানে ন্যাচারালি যার মধ্যে আছে, সেই ধরনের ফ্রুটস গুলোকে আমাদের ডায়েটের মধ্যে কি করতে হবে, ইনটেক করতে হবে। এবং তরমুজ খাওয়ার সময় কখনো তরমুজের বীজগুলো ফেলে দিবি না, ওগুলোকে চিবিয়ে খাবি, ওর মধ্যে প্রচুর জিঙ্ক এবং সেলেনিয়াম আছে, যেটা তোরা না বুঝেই যদি খেয়ে নিস, বডিতে যে মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি জিঙ্ক সেলেনিয়ামের ফলে হয়, সেটা হবে না। তাহলে ওয়াটার ফলো দ্য আয়রন,
in an attempt to equalize the ionic concentration in the compartment of the body sides of the membrane। তাহলে আমরা এই গোটা জিনিসটা থেকে আমরা বুঝতে পারছি বডিকে যদি আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রাখতে চাই, বডিকে পজিটিভ এবং নেগেটিভ আয়নিক ব্যালেন্সটা বজায় রাখতে হবে। তার ফলে কি হবে, যে আমরা কখনো আমাদের শরীরের মধ্যে ল্যাথার্জি, সেন্সলেস হয়ে যাওয়া, ব্রেনে ফুড পাচ্ছে না, ব্রেন কাজ করছে না, শরীরের উইকনেস চলে আসছে, শরীরে ঝিমুনি আসছে, আমরা ভুলে যাচ্ছি, মেমোরি পাওয়ার লস হয়ে যাচ্ছে, এটা কোনো দিনও হতে পারবে না। যখনই তোমরা দেখবে ফগি হয়ে যাচ্ছ, ভুলে যাচ্ছ, মাথা কাজ করছে না, চোখে অন্ধকার অন্ধকার লাগছে, মাথা ঘুরে যাচ্ছে, তোমরা একদম দেন এন্ড দেন এই সিমটমস দেখলে নিজেরা নিজেদের রিয়েলাইজ করে নেবে আমার বডিতে কি হচ্ছে, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হচ্ছে। সাথে সাথে তোমরা, আমি বললাম দোকান থেকে ওআরএস এর WHO রেকমেন্ডেড যে ওআরএস এর প্যাকেট সাদা সবুজ, অন্য কোনো লিকুইড ওআরএস ফোআরএস এসব কিচ্ছু না, WHO রেকমেন্ডেড ওআরএস এর প্যাকেট সাদা সবুজ যে প্যাকেট পাওয়া যায়, যার পিছনে পুরো কম্পোনেন্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে রেকমেন্ডেড করা আছে। 1 লিটার জলে সেটাকে ছিড়বে, পাউচটা জল দিয়ে গুলবে, একটু ঝাঁকাবে, এবার ওটা খেতে থাকবে, দেখবে তুমি অটোমেটিক্যালি চার্জ আপ হয়ে গেছো। এবার আমরা আসছি রেগুলেশন অফ দ্য ডেইলি ওয়াটার ইনপুট। তাহলে কতটা ডেইলি ওয়াটার আমাদের ইনটেক করা উচিত, এটার একটা ক্যালকুলেশন আছে যেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। টোটাল ওয়াটার আউটপুট পার ডে অ্যাভারেজ 2.5 লিটার। অলমোস্ট তোমরা সবাই অ্যাডাল্ট, তাহলে তোমাদের প্রত্যেকের 2.5 লিটার জল সারাদিনে খেতেই হবে। এবং সবসময় আমরা বলি এই জলটা আমরা ন্যাচারালি যে ইনটেক করি পিওর ওয়াটার, প্লেন ওয়াটার, সেটাই যেন 2.5 লিটার হয়, তার সাথে খাবার হ্যানা ত্যানা থেকে যেগুলো পাচ্ছি সেটা আমরা আরো 500 ml ধরে রাখি, ডাল ঝোল সবজি এইসব খাবার থেকে যা পাচ্ছি সেটা আরো 500 লিটার, মোটামুটি 3 লিটার। এবার কোনোদিন 3 লিটার হবে, কোনোদিন কম হবে, তাহলে গড়ে যেন 2.5 লিটার জল তোমার বডিতে যেন পেতে থাকে। দিস মাস্ট বি ব্যালেন্স উইথ ওয়াটার ইনপুট। এইটা যদি আমরা বজায় রাখতে পারি তাহলে ওয়াটার ইনপুটটা মোটামুটি আমাদের ব্যালেন্স থাকলো। Our tissue produce around 300 milliliter of the water per day through metabolic process। আগের দিন এটা আমরা পুরো ডিটেলস পড়েছিলাম। তো আমরা টিস্যু, যে আমাদের বডিতে যে টিস্যু আছে সেই টিস্যু 300 মিলিলিটার জল প্রডিউস করে পার ডে ইন দ্য মেটাবলিক প্রসেসের মাধ্যমে, যেসব টিসিএ সাইকেল, কোরি সাইকেল, গ্লাইকোলাইসিস ঘটছে, এই মেটাবলিক প্রসেসের মাধ্যমে আমাদের বডিতে কত এমএল জল তৈরি হয় না, 300 মিলিলিটার জল প্রডিউস হয়ে থাকে। আচ্ছা, দেন the remainder of the water output must be balanced by drinking fluid। যেটা তৈরি হচ্ছে মেটাবলিক প্রসেসের মাধ্যমে সেটা বাদ দিয়ে বাকিটা আমাদের ইনটেক করতে হবে। এবং ইটিং সলিড ফুড, মানে ড্রিঙ্কিং ফ্লুইডের মাধ্যমে নিতে হবে, এবং ইটিং সলিড ফুড, ধর তুই বাড়িতে সলিড ফুডের মধ্যে আমি ধর বিস্কিটস খেলি, তারপর একটুখানি জল খেলি, অনেক সময় বাড়িতে সলিড ফুড আর কি খাস, ডিম খাস, মাছ খাস, মাংস খাস, ডাল খাস, ভাত খাস, সবজি খাস, তো সবার মধ্যে চিবিয়ে খেতে হচ্ছে। যখনই সে খাবারটা চিবিয়ে খাচ্ছিস, দ্যাটস আর কল দ্য সলিড ফুড। সেই সলিড ফুডের মধ্যেও কিন্তু কিছুটা পরিমাণ ওয়াটার থাকছে এবং সেটার মাধ্যমেও আমাদের ওয়াটার ইনপুটটা কিন্তু ঠিকঠাক হচ্ছে। এবার যেটা দেখতে হবে সেটা হলো দ্য অ্যাভারেজ ফ্লুইড কনজাম্পশন পার ডে 1.5 লিটার অ্যান্ড ওয়াটার গেন ফ্রম সলিড ফুড অ্যাপ্রক্স 700 মিলিলিটার। এগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পাবি, এত হিসাব এই মুহূর্তে যদি মনে রাখতে না পারিস, শুধু একটা হিসাব মনে রাখবি, টোটাল ওয়াটার আউটপুট পার ডে অ্যাভারেজ 2.5 লিটার, এবং আমাদের মেটাবলিক প্রসেসের মাধ্যমে 300 ml জল আমাদের বডিতে তৈরি হয়, মিলিলিটার জল তৈরি হয় ml, এবং এর সাথে আমাদের যে ফ্লুইড কনজাম্পশন পার ডে, এটা মোটামুটি বাচ্চাদের ক্ষেত্রে আমরা ধরে রাখি 1.5 লিটার, এবং ওয়াটার গেন ফ্রম সলিড ফুড থেকে আমরা যেটা পাচ্ছি সেটা 700 মিলিলিটার। এবার এখানে একটা মানুষ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ওয়াটার গেন কিভাবে করছি, ওয়াটার লস আমরা কিভাবে করছি। দেখো ছবিটা, ওয়াটার গেন আমরা কিভাবে করছি, যে ওয়াটার গেন হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, আমরা 2.2 লিটার জল আমরা ফুডের মাধ্যমে অথবা পানীয় তরলের মাধ্যমে ইনটেক করছি। 0.3 300 দেখলাম ওখানে লিটার পার ডে মেটাবলিজম কন্ডিশনে তৈরি হচ্ছে, মেটাবলিক পাথওয়ের মাধ্যমে। কিভাবে তৈরি হচ্ছে, গ্লুকোজ প্লাস অক্সিজেন, তাহলে কার্বন ডাইঅক্সাইড H2 প্লাস এটিপি, এর মাধ্যমে
টোটাল ওয়াটার গেইন করছি, মানে ইনপুট করছি। আর ওয়াটার এক্সক্রিট করছি কিভাবে, ওয়াটার লস করছি কিভাবে? না ওয়াটার লস করছি আমরা স্কিনের মাধ্যমে, বললাম ইভাপোরেশন হয় জানিস তোরা, লাংস এর মাধ্যমে জানিস ইনভিজিবল ওয়াটার লস 0.9 লিটার পার ডে, এটা তোরা চোখে দেখতে পাস না বাট হচ্ছে। ইউরিনের মাধ্যমে লস হচ্ছে 1.5 লিটার। আর ফিশেস মানে মলের মাধ্যমে যাদের কনস্টিপেশন হয় তাদের কিন্তু ওয়াটার লসটা কম হয়। যাদের নর্মাল একদম যে স্টুলটাকে আমরা বলি, যখন সসেজ টাইপের স্টুল তোমার বডি থেকে পাস হবে তুমি জানবে তুমি সুস্থ স্বাভাবিক আছো, তোমার বডিতে ওয়াটার যে ব্যালেন্স সেটা ঠিকঠাক আছে, বডির কোনো ঘাটতি নেই। তাই তোমার সসেজের মতো, সসেজ জানিস তো, লম্বা সরু পিচ্ছিল টাইপের, যে পটি করতে গিয়ে আমাদের কোনো রকম কোনো কষ্ট হয় না, সেটাকে বলে সসেজ লাইক আ স্টুল। তোরা গুগলে সার্চ করলে দেখতে পাবি হাউ মেনি টাইপস অফ স্টুল আর এক্সক্রিটেড ইন হিউম্যান বিংস, কত রকমের স্টুল আমরা পাস করি, এবং স্টুল দেখে আইডেন্টিফাই করা যায় মানুষ কি কন্ডিশনে আছে, তার কি রোগ জ্বালা আছে, কি সমস্যা আছে। এগুলো যত আস্তে আস্তে এই সাবজেক্টে ঢুকবি তত আরো জানতে পারবি, একটু স্টাডি করে দেখবি পড়ে নিজেরা। তাহলে ইনটেক কত হচ্ছে 2.2 লিটার পার ডে, মেটাবলিক প্রোডাকশনের মাধ্যমে কত তৈরি হচ্ছে 0.3 লিটার পার ডে, আউটপুট কত হয়ে যাচ্ছে প্রায় 1.5, এদিকে 0.9, 0.1 মানে 1.6, তাই তো নাকি? 9 আর একে 10, না সরি 2.5, 2.5 লিটার পার ডে যতক্ষণ আমরা ইনটেক করছি 2.5 লিটার আমরা আউটপুট করছি, দ্যাটস আর কল্ড দ্য ওয়াটার ব্যালেন্স। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসলে যারা লিখতে পারবে লিখবে, যাদের মনে হবে ছবি এঁকে বুঝিয়ে দেবো তারা ছবি এঁকেও বুঝিয়ে দিতে পারে, একই নাম্বার পাবে, কোনো অসুবিধে নেই। 1 নাম্বার কোশ্চেন যদি পড়ে এরকম একটা মানুষ যদি আঁকতে পারিস ভালো, যদি মানুষ না আঁকতে পারিস কোনো অসুবিধে নেই, ওয়াটার গেন ওয়াটার লস এদিকে এটা লিখবি এদিকে এটা লিখবি, এই ব্যালেন্সটা দেখাবি দিয়ে সমান 0 করে দিবি, কাজ শেষ, গল্প শেষ হয়ে গেল। এবার আমরা চলে আসি, এটা ছিল ডেইলি ফ্লুইড লস অ্যান্ড গেন, মানে ওয়াটার ব্যালেন্স কিভাবে হচ্ছে। দেন ডায়েটারি গেন অফ ওয়াটার, তোরা জানিস যে প্রতিটা খাবার থেকে আমরা কিছু না কিছু ওয়াটার পাই, একমাত্র যেগুলো একেবারে ড্রাই, যাদের মধ্যে ওয়াটার অ্যাক্টিভিটি এডব্লিউ কম্পোনেন্ট একেবারে থাকে না, তাদের থেকে পাই না, আদারওয়াইজ সমস্ত ফ্রুটস ভেজিটেবলস এর মধ্যে আমরা ওয়াটার পেতে থাকি। তাহলে দ্য ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড, এই বোর্ডটার নাম কি? এফএনবি, ভবিষ্যতে পড়বি যে এফএনবি বোর্ডের কাজ কি। Now, Food and Nutrition Board of the Institute of Medicine IOM has set the adequate intake. তাহলে এটা নিশ্চয়ই ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছিলিস যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডিকুয়েট ইনটেক। তাহলে অ্যাডিকুয়েট ইনটেক ফর ওয়াটার অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে 3.7 লিটার, এটা হলো 15.6 কাপ। মানুষকে বোঝাতে অনেক সময় এই হিসাবগুলো আমরা অ্যাজ এ ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট ব্যবহার করে থাকি। অ্যান্ড 2.7 লিটার মানে 11 কাপ ফর অ্যাডাল্ট ফিমেল। এই জলটা আমাদের ডায়েটারি থেকে গেন করতে হয় ডায়েটের মাধ্যমে। ইনস্টিটিউট অফ মেডিসিন প্যানেল অ্যান্ড ডায়েটারি রেফারেন্স ইনটেক ফর দ্য ইলেকট্রোলাইট অ্যান্ড ওয়াটার, এই টোটাল যে ওয়াটার ব্যালেন্স তোমরা দেখতে পাচ্ছ, এই জলটা আমরা সারাদিনে মোটামুটি যদি খেয়ে থাকি তাহলে ছেলে এবং মেয়ে বোথ আমাদের ডিহাইড্রেশন হওয়ার কোনো চান্স নেই। ডায়েটারি রেফারেন্স ইনটেক অফ ওয়াটার, পটাশিয়াম, সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড সালফেট, বলেছে এটা যদি আমরা টোটাল আমরা ওয়ারেস এর থেকে নিয়ে নিতে পারি তাহলে তো ডিহাইড্রেশন হবেই না। দিস ইনটেক আর হায়ার দেন দ্য অ্যাভারেজ ইনটেক অফ 2.2 লিটার, এই যে হিসাবটা দেওয়া আছে এটা ফলেন 3.7 এবং 2.7, এটা হলো সর্বোচ্চ, এর উপরে জল আর খাবি না তাহলে বমি হয়ে যাবে, সেটা আবার শরীরের জন্য ইনটক্সিকেশন দেখা দিতে পারে, ঠিক আছে। It is important to note that AI for the water, AI মানে adequate intake, এর বেশি আর tolerable upper intake, আমরা যে জলটা খাচ্ছি সেটা হলো ডেলি নিড, আর এটা হলো অ্যাডিকুয়েট ইনটেক, এর ওপরে যদি এবার খেয়ে নিই তাহলে বিপজ্জনক, এর ওপরে আর খাবো না, ঠিক আছে। ওয়াটার ফ্রম অল ডায়েটারি সোর্স, দ্যাট ইজ ওয়াটার কামিং ফ্রম দ্য ফুড অ্যাজ ওয়েল অ্যাজ বেভারেজ, বলেছে যে কোন কোন খাবার থেকে কতটা আমরা জল পাই তার একটা হিসাব এখানে লেখা আছে। এগুলো শুধুমাত্র ভবিষ্যতে এই সাবজেক্টকে নিয়ে যারা হাঁটতে চাও, নিজেদের নলেজ এনহ্যান্স করতে চাও, কোথাও কোনো বইয়ে পরীক্ষায় এই ধরনের কোশ্চেন পড়বে না, এগুলো শুধুমাত্র নিজেদের এনহ্যান্স নলেজের জন্য দরকার। যে পার্সেন্টেজ অফ দ্য ওয়াটার কন্টেন্ট অফ দ্য ফুড কোন খাবারে সব থেকে বেশি থাকে, না নন ফ্যাট মিল্ক,
ক্যান্টালুপি, স্ট্রবেরিজ, ওয়াটারমেলন, লেটুস, ক্যাবেজ, সিলারি, স্পিনাচ, স্কোয়াশ, এইসব খাবারের মধ্যে জলের পরিমাণ সব থেকে বেশি থাকে। এবার ধীরে ধীরে আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ পার্সেন্টেজটা কমেছে এবং 0% থাকে কার, অয়েল এবং সুগারের মধ্যে। 1 থেকে 9% ওয়ালনাট, ড্রাই রোস্টেড পিনাট এদের মধ্যে থাকে। এগুলো নিজেদের সুবিধার্থে একটু জেনে রাখবে যে কোন খাবারের মধ্যে কতটা জল থাকে। যখন ইন ফিউচার তোমরা রেনাল ডায়েটিশিয়ান হবে, রেনাল নিউট্রিশনিস্ট হবে, তখন কোন মানুষকে কতটা খাবার দেবে এবং সেই খাবার থেকে কতটা জল সে পাচ্ছে, একজন কিডনি পেশেন্টের ডায়েট চার্ট যখন করতে হয়, সে বডিতে কতটা ওয়াটার খাবে, কতটা ওয়াটার ইনপুট করবে, এক্সপোর্ট করবে এবং যে খাবারগুলো দিচ্ছি সেখান থেকে কতটা ওয়াটার পাবে, প্রত্যেকটির হিসাব রাখতে হয়। যখন সেই পেশেন্ট আইসিইউর বেডে থাকে, মানে হসপিটালের আইসিইউতে থাকে, তখন তোরা জানিস যে কত ক্রিটিক্যাল কন্ডিশনে তারা থাকে। তো সেই সব পেশেন্টদের, কিডনি পেশেন্ট যারা রেনাল পেশেন্ট হয়ে থাকে, তাদের ক্ষেত্রে জল ইনটেক এবং আউটপুটটা ভীষণ ভাইটাল। সো কোন খাবার তুমি তার ডায়েটে দেবে, কোন খাবার বর্জন করবে, সেই বিষয়ে অভিজ্ঞতা থাকা এখন থেকেই শুরু হয়ে গেছে, সেগুলো মনে রাখবে। আচ্ছা, দেন আমরা চলে আসছি থ্রাস্ট মেকানিজম, হোয়াই ডু উই ড্রিঙ্ক। এটা পরীক্ষায় অনেক সময় কোশ্চেন পড়ে। হ্যাঁ, তো আমরা এবার পড়বো যে থার্স্ট মেকানিজম জিনিসটা কি। আমাদের যে তৃষ্ণা পায়, কারো ক্ষেত্রে খুব বেশি জল তৃষ্ণা পায়, কারো ক্ষেত্রে খুব অল্প পায়, কারো ক্ষেত্রে পাইই না। তো এটা কে কন্ট্রোল করছে? হাইপোথ্যালামাস কন্ট্রোল করছে। কিভাবে কন্ট্রোল করছে সেটা আমাদের জানতে হবে। চলো দেখা যাক কি বলেছে। আচ্ছা, ফার্স্টে আমরা দেখছি যে থার্স্ট মানে তৃষ্ণা is a osmoregulatory mechanism to increase water input. এইটা যার ক্ষেত্রে বেশি থার্স্ট মেকানিজম, তার ক্ষেত্রে জলের পিপাসাও তার ক্ষেত্রে বেশি। আচ্ছা, আমি আগে যেটুকু পড়ালাম সেটা কি বোঝা, সেখান থেকে কোনো কোশ্চেন আছে, বুঝতে পেরেছিস? বল একটু, কোনো কোশ্চেন থাকলে আমরা পরে নিচ্ছি, নিজেরা খাতায় নোট ডাউন করে রাখতে পারিস বা এখনো বলতে পারিস। কারো কোনো কোশ্চেন আছে? ওয়াটার ব্যালেন্স যদি কোশ্চেন আছে তাহলে ওয়াটার ব্যালেন্সটা তো মানে কাকে বলে ওটা তো লিখবো, আর তার সাথে তো আরেক মানে আর ওই ছবিটা দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিবি না, যতটা লিখতে পারবি সময়ের মধ্যে সেটা লেখার চেষ্টা করবি। আচ্ছা, মানে 1 নাম্বারের কোশ্চেন থাকলেও তো শুধু ওইটা লিখে দিলেও হবে না, নাম্বারের দিকে তাকাবি না, নাম্বারের দিকে তাকাবি না, উত্তরটাকে যত সুন্দর কম্প্যাক্ট লিখে আসা যায় সেটা চেষ্টা করবি এবং হাতটা ট্রিপল স্পিডে হাতটা চালাতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? দেখে নে, যা মনে যদি কোশ্চেন থাকে, যেটুকু পড়ালাম বাকিটা তো আমি আসছি। কোশ্চেন নেই তো? ঠিক আছে, আগে আমি পড়িয়ে নিই, তারপর কোশ্চেন অ্যারাইজ করলে পরে আমাকে জিজ্ঞেস করবে। চল, থার্স্ট মেকানিজম। থার্স্ট ইজ অ্যান অসমোরেগুলেটরি মেকানিজম টু ইনক্রিজ ওয়াটার ইনপুট। আমরা জানি যে তৃষ্ণা অনেকেরই পায়, কারো কম পায়, কেউ বেশি পায়, কারো পায় না, এরকম তো হয়, প্রত্যেকটা মানুষ ভেদে আলাদা হয়। তো এটা বেসিক্যালি রেগুলেটেড হয় অসমো রেগুলেটরি মেকানিজমের মাধ্যমে এবং কে চালনা করে না, হাইপোথ্যালামাস। The thirst mechanism is activated in response to change in water volume in the blood, but is even more sensitive to change in blood osmolarity. ব্লাডের অসমোলারিটি কেমন হবে, ব্লাডটা ঘন হবে না পাতলা হবে, সেটাও ডিপেন্ড করছে তোমার তৃষ্ণা কেমন, তোমার জল পিপাসা কেমন, তুমি কতটা জল খাচ্ছ তার উপর। Blood osmolarity is primarily driven by the concentration of sodium cation. সোডিয়াম ক্যাটায়নের ওপর ব্লাডের অসমোলারিটি বেসিক্যালি প্রাইমারলি ডিপেন্ড করে। সোডিয়াম এবং পটাশিয়াম, দেখবি আমাদের মা ঠাকুমারা বলতো বেশি নুন খাবি না, রক্ত জল হয়ে যাবে, বলতো।
এই কথাটা কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, সেটা আমরা আসছি পরে গল্প করব আমরা। যেহেতু রেকর্ডেড হচ্ছে তাই রেকর্ডেডটা বেশি বড় করব না, আমরা পড়ার মধ্যে চলছি। The urge to drink result from the complex interplay of hormone and neuronal response that coordinate to increase water input and contribute towards the fluid balance and composition of the body. এত বড় কথাটা থেকে আমরা কি পড়লাম? The urge to drink result, আমরা যে আরজু, আমাদের যে জল পিপাসা পাচ্ছে, জল খেতে হবে, এটা তো একটা কমপ্লেক্স ইন্টারপ্লে। এটা তো একটা জিনিস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, ব্রেন মানে হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করছে। তাহলে সেখানে নিউরন আছে, সেখানে হরমোন আছে, সবাই মিলে কোঅর্ডিনেট করছে যে ওয়াটার ইনপুটটা আমাদের কেমন হওয়া উচিত, আমার কেমন হবে, তোর কেমন হবে, তার কেমন হবে, ডিপেন্ডস আপন দ্য কমপ্লেক্স ইন্টারপ্লে and contribute towards fluid balance, এবং তার ফলে আমাদের বডিতে ফ্লুইড ব্যালেন্সটাকে ঠিক রাখছে এবং কম্পোজিশন অফ দ্য বডি, যার ফলে বডির যে ওয়াটার কম্পোজিশন, ব্লাডের কম্পোজিশন, সেটাকে বজায় রাখছে। The thirst center, তৃষ্ণা সেন্টার আছে আমরা জানি, is concentrated within the hypothalamus, is content within the hypothalamus। কোথায় আছে? যদি পরীক্ষায় কোশ্চেন দেয় থার্স্ট সেন্টার কোথায় আছে, না হাইপোথ্যালামাসে আছে। A portion of the brain that lies just above the brainstem, এটা কোথায় আছে? ঠিক ব্রেনস্টেমের তলায়। হাইপোথ্যালামাস কোথায় থাকে? তোরা ব্রেন মনে হচ্ছে ফিজিওলজিতে এখন নেই, পরে যখন পড়বি দেখতে পাবি। ঠিক ব্রেনস্টেম এরকম, এখানে একটু দেখাই, ব্রেন স্টেমটা কেমন থাকে, যে ব্রেন এরকম একটা তো ব্রেন স্টেম এরকম একটা লম্বা লাইন, তার তলায় এরকম হাইপোথ্যালামাসটা থাকে, তোরা ছবিতে দেখতে পারবি সেটা। A portion of the brain that lies just above the brainstem. In older people, যারা বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে থার্স্ট মেকানিজম ইজ নট অ্যাজ রেসপন্সিভ, তাদের ক্ষেত্রে থার্স্ট মেকানিজমটা ঠিকঠাক মতো কাজ করে না। অ্যান্ড অ্যাজ উই এজ দেয়ার ইজ এ হায়ার রিস্ক অফ ডিহাইড্রেশন, যার ফলে বয়স্ক মানুষদের ডিহাইড্রেশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। Thirst happen in the following sequence of the physiological events. এই থার্স্ট মেকানিজমটা কিছু সিকোয়েন্সের ওপর ডিপেন্ড করে, যে ঘটনাগুলো আমরা দেখতে পাবো যে কিভাবে এই মেকানিজমটা অ্যাকচুয়ালি আমাদের বডিতে রান করছে। ঠিক আছে, চলো দেখা যাক। এইটুকু কি বোঝা গেছে? ওকে, চলো দেন আমরা দেখি যে রিসেপ্টর প্রোটিন ইন দ্য কিডনি। ফার্স্টে যে রোলটা প্লে করবে যে অর্গান, সে হলো কিডনি, রিসেপ্টর প্রোটিন। তাহলে এই রিসেপ্টর প্রোটিন ইন দ্য কিডনি, কিডনির মধ্যে এক ধরনের প্রোটিন থাকে, সেটা নাম জানিস কি? কিডনির মধ্যে যে প্রোটিনটা থাকে যেটা রিসেপ্টর হিসাবে কাজ করে, তার নাম কি? এটা তো পড়া হয়েছে। বলো কি নাম তার? বলো। অ্যাকোয়া প্রোটিন, অ্যাকোয়া প্রোটিন, AQP2 বলে না, অ্যাকোয়া প্রোটিন, পড়িসনি? আচ্ছা, এটা হলো অ্যাকোয়া প্রোটিন, লিখে রাখ খাতায়, নোট করে রাখ, একটু স্টাডি করে নিবি। অ্যাকোয়া প্রোটিন AQUA, অ্যাকোয়াপোরিন PORIN, অ্যাকোয়াপোরিন, ছোট্ট একটা হাইফেন দিয়ে 2 লিখে রাখ। এটা শর্ট ফর্ম হলো AQP2, এটাকে বলে অ্যাকোয়া প্রোটিন, অ্যাকোয়াপোরিন। এই অ্যাকোয়াপোরিন অ্যাকচুয়ালি প্রাইমারি কিডনি প্রোটিন, যার কাজই হলো রেগুলেট ওয়াটার চ্যানেল টু মেনটেন ওয়াটার ব্যালেন্স। এটা তাহলে কিডনির একটা প্রোটিনের নাম কি, যেটা রিসেপ্টর হিসাবে কাজ করে, ওয়াটার ব্যালেন্স করতে সাহায্য করে। কোশ্চেন এগুলো আসতেই পারে 1 নম্বরে, হ্যাঁ, তো তখন তোমরা লিখবে অ্যাকোয়াপোরিন 2। ওকে, আচ্ছা, কিডনিতে একটা হরমোন থাকে যে আমাদের ওয়াটার ব্যালেন্স রেগুলেট করে, তার নাম কি? ভেরি গুড, এডিএইচ। এটাকে কি নামে ডাকা হয়? অ্যান্টিডাইউরেটিক হরমোন। আর কি নামে ডাকা হয়? ভেসোপ্রেসিন।
ভেষজপেশী, গুড। Receptor protein in the kidney, heart, hypothalamus detect decreased fluid volume or increased sodium concentration in the blood. তাহলে নাম্বার 1 থার্স্ট মেকানিজমে আমরা দেখতে পেলাম কি দেখতে পেলাম যে রিসেপ্টর প্রোটিন যেগুলো কিডনিতে আছে, হার্টে আছে, হাইপোথ্যালামাসে আছে, তারা ডিটেক্ট করছে এবং ডিক্রিজ ফ্লুইড ভলিউমটাকে কমাচ্ছে আর ইনক্রিজ সোডিয়াম কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড, ব্লাডের মধ্যে সোডিয়াম কনসেন্ট্রেশনটাকে বাড়াচ্ছে। হলো? তাহলে কি ছিল ফলোইং সিকোয়েন্স, কিভাবে নামছে, থার্স্ট মেকানিজমটা কাজ করছে কি করে, তার সিকোয়েন্স গুলো আমরা পড়ছি, 6টা সিকোয়েন্স। দেন আসছে হরমোনাল অ্যান্ড নিউরাল মেসেজ আর relate to the brain thought center in the hypothalamus. কিছু হরমোন এবং কিছু নিউরাল মেসেজ ব্রেনে পৌঁছাচ্ছে থার্স্ট মেকানিজমে, হাইপোথ্যালামাসে, তারা এবার কাজ শুরু করছে। কি করছে? The hypothalamus send neural signs, hypothalamus neural signal দিচ্ছে যে হায়ার সেন্সরি এরিয়া ইন দ্য কর্টেক্স অফ দ্য ব্রেন, ব্রেনের মধ্যে ছড়িয়ে দিচ্ছে যে আমার এবার জলের দরকার, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি, স্টিমুলেটিং দ্য কনসিয়াস থ্রু দ্য ড্রিঙ্ক, আমাকে প্রচুর পরিমাণ জল খেতে হবে, আমার জল লাগবে শরীরে। ফ্লুইড আর কনজিউমড, এবার আমরা ফ্লুইড ইনটেক করে নিচ্ছি। রিসেপ্টর ইন দ্য মাউথ অর স্টোমাক ডিটেক্ট মেকানিক্যাল মুভমেন্ট ইনভলভ উইথ ফ্লুইড ইনডাইজেশন, আমরা জানি ফ্লুইড নিজে ডাইজেস্ট হয় না, কিন্তু ফ্লুইড ডাইজেশন করতে হেল্প করে। যদি তুমি ফ্লুইড না খাও, জল পর্যাপ্ত না খাও, শুধু খাবার খাচ্ছ, জল খাচ্ছ না, তুমি মরে যাবে। ঠিক আছে, তাই জলের অপর নাম জীবন বলার কারণ হলো, আমরা বলি না ভাতের অপর নাম জীবন, মাংসের অপর নাম জীবন, আমরা বলি জলের অপর নাম জীবন, জল ছাড়া বাঁচতে পারবে না, কোনো মেকানিজম সিস্টেম চলবে না বডিতে। দেন কি আসছে, নিউরাল সিগন্যাল আর সেন্ট টু দ্য ব্রেন অ্যান্ড দ্য থার্স্ট মেকানিজম ইজ শাট আউট। যদি নিউরাল সিগন্যাল এই যে দিয়ে দিল, তুই ফ্লুইড খেলি, এবার ফ্লুইডটা মাউথ তোর মুখটাকে সিক্ত করে রাখলো, স্টোমাকটা সিক্ত করে রাখলো, সেখানে মেকানিক্যাল যা যা মুভমেন্ট হওয়ার ঘটছে, এবার নিউরাল সিগন্যাল আর সেন্ট টু ব্রেন অ্যান্ড দ্য থার্স্ট মেকানিজম শাট আপ, এবার ব্রেনকে সে সিগন্যাল পাঠিয়ে দিল, এবার তুমি আর জল দেখবি একটা সময় পর পিপাসাটা, আমরা যখন খুব পিপাসা পাই 2 ঢোক 3 ঢোক জল খাওয়ার পর শান্তি হলো, সাথে সাথে আমরা জল খাওয়াটা বন্ধ করি, এমন তো নয় বোতল ধরে পাইপ ধরে মুখে বসে আছি, করি কি? সেটা করি না। তাহলে এই সিগন্যালটা কে পাঠাচ্ছে? ব্রেন পাঠাচ্ছে। তোকে জল কখন খেতে হবে সেটাও ব্রেন বলে দিচ্ছে, কখন জল খাবি না সেটাও ব্রেন বলে দিচ্ছে। দ্যাটস আর দ্য মেকানিজম অফ দ্য থ্রাস্ট। ওকে, ক্লিয়ার হয়েছে এটা? ওকে, দেন আমরা আসছি রেগুলেশন অফ ডেইলি ওয়াটার আউটপুট। তাহলে এতক্ষণ আমরা ইনপুট পড়লাম, এবার আউটপুট পড়বো। তাহলে চলো দেখা যাক কিভাবে আউটপুট হচ্ছে, বাইরে বেরোচ্ছে জল। না, বেসিক্যালি আমরা 2.5 লিটার জল খাচ্ছি, 2.5 লিটার জল বার করছি, সেটা আমরা উপরের ছবিতে দেখে নিয়েছি, সেটাকে ওয়াটার ব্যালেন্স বলে। বলেছে দেয়ার আর 2 টাইপস অফ আউটপুট বেসিক্যালি। ফার্স্ট টাইপ কি? ইনভিজিবল ওয়াটার লস, আমরা দেখলাম, যেটা আমরা দেখতে পাই না, মিনিং উই আর আনঅ্যাওয়্যার অফ ইট, আমরা এটা সম্পর্কে সচেতন নই, কারণ বডি কখন জল বের করে দিচ্ছে বুঝতে পারছি না। The body loss about 400 milliliter of its daily water output through exhalations. এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছিস, র্যাপিড শ্বাস প্রশ্বাস যারা নেয় তাদের ক্ষেত্রে 400 মিলিলিটার প্রতিটা মানুষের ক্ষেত্রেই প্রতিদিন এক্সহেলেশন, ফুসফুস থেকে এটা বেরিয়ে যাচ্ছে। Another 500 milliliter is lost through our skin. 500 ml জল স্কিন থেকে বেরিয়ে যাচ্ছে। যে যত বেশি পরিশ্রম করে, যার বডিতে মাসল যত বেশি, তার বডিতে ওয়াটার লসও তত বেশি এবং তার স্কিন তত বেশি চকচকে গ্লসি। হ্যাঁ, দ্য সেকেন্ড টাইপ অফ আউটপুট ইজ ভিজিবল ওয়াটার লস, যেটা চোখে দেখতে পাস, যেটা কোথায় বেরোচ্ছিল? ইউরিনের মাধ্যমে বেরোচ্ছিল। কত বেরোচ্ছিল? 1500, আগের ছবিটাতেই পড়েছি। আর ফিশেসের মাধ্যমে বেরোচ্ছিল রাফলি 100 মিলিলিটার। আর সারাদিনে 2বার পটি যাস, ওই 2বার পটি যখন হয়, সেটা যদি সসেস পটি হয়, সফট নরম টাইপের হয়, তাহলে সেখানে ওয়াটার থাকে। আর যদি খুব কনস্টিপেশন হয়, পটি বের করতে গিয়ে তোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটার মধ্যে জল থাকে না, আর তুই ডিহাইড্রেটেড আছিস বলেই তোর কনস্টিপেশন হচ্ছে। যখন ওয়াটার ইনটেক, ওয়াটার আউটপুট ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, কখনো কনস্টিপেশন হবে না। ঠিক আছে, রেগুলেটিং ইউরিন আউটপুট ইজ এ প্রাইমারি ফাংশন অফ দ্য কিডনি, involves communication with the brain and endocrine system. এটা আমরা অলরেডি পড়লাম, আবার একবার রিপিট করলাম। বেশ, এটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, চলো দেন আমরা দেখতে পাচ্ছি দ্য কিডনি ডিটেক্ট ব্লাড ভলিউম।
কিডনির ওপর ডিপেন্ড করে থাকে যে ডিটেক্ট করতে পারে যে ব্লাড ভলিউম তোর বডিতে কেমন আছে, ঠিক আছে? তার মানে তোর শরীরে কতটা ব্লাড আছে সেটা ডিপেন্ড করবে যে তোর কিডনির কন্ডিশন কেমন তার উপর, ঠিক আছে? চলো, এটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? কারো বাড়িতে কিডনি পেশেন্ট আছে? নেই। আচ্ছা। কখনো রেনাল পেশেন্টকে দেখেছিস যার কিডনি খারাপ হয়ে গেছে, আর্টিফিশিয়াল কিডনি লাগাতে হয়েছে, এরকম পেশেন্ট দেখেছিস? শুনেছি কিন্তু দেখিনি। শুনেছিস কিন্তু দেখিস। গুড। আচ্ছা, আমি বলবো, হ্যাঁ বল। আমি ছিলাম একজন দিল্লি, কে তুই? ক্লাস 5 ঈশা? বৃষ্টি? তুই কিডনির পেশেন্ট কেন বাবা? আমি এখন আসছিলাম ক্লাস 5। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা পরে শুনছি, পরে শুনছি। আচ্ছা, প্রধানত আমরা জানি যে দ্য কিডনি আর টু বিন শেপড অর্গান, দেখতে পাচ্ছিস বিন শেপ অর্গান কিডনি, ইচ অ্যাবাউট দ্য সাইজ অফ ফার্স্ট অ্যান্ড লোকেটেড টু আইদার সাইড অফ দ্য স্পাইন। আমাদের যে শিরদাঁড়া আছে পিছনে তার ঠিক দুপাশে রিব কেজ থাকে, তোরা জানিস তার পাশে দুটি কিডনি এরকম বিন শেপের থাকে। The kidney filter about 190 liter of blood and produce 1.5 liter of urine per day. এটা কিডনির কাজ। Urine is mostly water but is also contain electrolyte and waste products such as urea. যাদের বডিতে কিডনি খারাপ থাকে, কিডনি কাজ করতে পারে না, তাদের ইউরিয়া বেড়ে যায়। তাহলে ইউরিয়া বা ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে গেঁটে বাঁধ যেটা বলে, আঙুলের বুড়ো আঙুলের জমে যায়। এক একজনের এত বেশি যন্ত্রণা পেন হয়, মা গো বাবা গো করে চিৎকার করে এবং ইনফ্ল্যামেশন হয়ে যায়। যারা প্রচুর প্রোটিন ইনটেক করে, অ্যালকোহল ইনটেক করে অথচ ওয়াটার ইনটেক পর্যাপ্ত করে না, তাদের বডিতে এই ধরনের সমস্যা বেড়ে যায়। The amount of water filtered from the blood and excreted as urine is dependent on the amount of water in and electrolyte composition of blood. বলেছে আমরা যে the amount of the water filter, যে ওয়াটারটা ফিল্টার হয় from the blood and excreted in the urine, এবং ইউরিন যেটাকে এক্সক্রিট করে, is dependent on the amount of water in, কতটা জল আমরা ইনটেক করছি, and electrolyte composition কেমন ব্লাডের তার উপর ডিপেন্ড করবে যে তোমার বডির ব্লাডটা কতটা পিউরিফাইড নয়, এবং কোন ধরনের ওয়েস্ট প্রোডাক্ট গুলো জমে যাচ্ছে, কোন ধরনের গুলো বেরোতে পারছে না। So water intake is very important. Kidney have protein sensor that detect blood volume from the pressures. আমরা জানি যে কিডনির মধ্যে যে প্রোটিন থাকে, আমরা পড়লাম অ্যাকোয়াপোরিন, সেই অ্যাকোয়াপোরিন কিন্তু ব্লাড ভলিউমটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে না, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম আছে সেটার মাধ্যমে সাহায্য করে। এটা যখন ডিটেলস তোরা রেনাল পড়বি ফিজিওলজিতে তখন আরো ক্লিয়ার হবে, এখন শুধু বুঝে রাখ। অন স্ট্রেচ মানে প্রেসারের মাধ্যমে অথবা স্ট্রেচ ইন দ্য ব্লাড ভেসেল অফ দ্য কিডনি, বলেছে এই যে আমাদের ব্লাড ভলিউম কতটা, কিডনির যে প্রোটিন গুলো আছে সেইগুলোর মাধ্যমে কন্ট্রোল করে প্রেসার। দেখবি যখন হাই প্রেসার হয় তখন তাদেরকে ওষুধ খাইয়ে ইউরিন পটি করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যাতে বডির যে সোডিয়াম পটাশিয়াম লেভেল যে হাই হয়ে গেছে, হ্যাঁ সেটাকে যাতে কি করে ব্যালেন্স করে দেওয়া যায়, বের করে দেওয়া যায়, ঠিক আছে? হাই প্রেসার যাদের হয় তাদের দেখবি অনেক সময় এক ধরনের ওষুধ তাদেরকে দেওয়া থাকে যেটাকে ডাইউরেটিক্স বলে, যাতে ইউরিনটা তাদের ঘন ঘন হতে থাকে এবং বডির ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, মানে সোডিয়াম কোনো মতেই যেন রাইজ করতে না পারে এবং হাই প্রেসার যাতে না হয়ে যায়। when blood volume is low, যখন ব্লাড ভলিউম লো হয়ে যায়, লো প্রেসার, কিডনি সেল ডিটেক্ট ডিক্রিজ প্রেসার, কিডনি সেল কি করে প্রেসারটাকে ফল করিয়ে দেয়, অ্যান্ড সিক্রেট দ্য এনজাইম রেনিন, তখন তারা কি প্রডিউস করে, রেনিন। এ রেনিন ট্রাভেলস ইন দ্য ব্লাড অ্যান্ড ক্লিভেজ অ্যানাদার প্রোটিন ইনটু দ্য অ্যাক্টিভ হরমোন দ্যাটস আর কল অ্যাঞ্জিওটেনসিন। তাহলে এই যে কিডনির রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, এটা পড়বি তোরা পরের সেমিস্টারে গিয়ে। এই সিস্টেমের মাধ্যমে বেসিক্যালি কি হয়, রক্তের যখন চাপ মানে চাপটা আর কি কমে যায়, মানে যখন লো প্রেসার হয়ে যায় তখন গ্লোমেরুলাসের মধ্যে
রক্ত প্রবাহ ঠিকঠাক হতে পারে না। তখন রেনিন কি হয়, নিজে সিক্রেট হয়। রেনিনের কাজ কি, সোডিয়ামটাকে বা ওয়াটারটাকে ধরে রাখতে সাহায্য করে এবং এই ধারণ ক্ষমতাটাকে বাড়ানোর জন্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন 2 বলে একটা কম্পোনেন্ট, একটা উপাদান তারা তৈরি করতে থাকে, যার ফলে কি হয়, লো প্রেশারটা আস্তে আস্তে, যখন লো প্রেশার হবে তোরা কি খাবি, ইলেকট্রোলাইট খাবি, তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, সে কি করবে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন 2 উৎপাদনের মাধ্যমে আমাদের বডিতে গ্লোমেরুলাসের যে রক্ত প্রবাহের ঘাটতি ঘটছিল এবং ঘাটতি ঘটার ফলে শরীরের মধ্যে রক্তের চাপ কমে যাচ্ছিল, প্রেসার ডিক্রিজ করে যাচ্ছিল, সেটাকে ব্যালেন্স করে দেবে। ঠিক আছে, ধীরে ধীরে বুঝে বুঝে প্রত্যেকটা লাইন পড়ার চেষ্টা করবি। আমার কথা বুঝতে না পারলেও পরবর্তী ক্ষেত্রে আবার এই ভিডিওটা রয়ে গেল, এই লাইনগুলো ছোট ছোট লাইন মানে বুঝে বুঝে নিজে বিষয়টা সম্পর্কে রপ্ত হবি। পরীক্ষা যা আসবে, যা লিখতে হবে সেটা অ্যানাদার পার্ট, বাট এই যে ওয়াটার ব্যালেন্স পড়ে নিলাম, সারা জীবনে যেন এটা না ভুলতে হয়, এটা যেন চিরকাল গোটা বিষয়টা মাথায় থাকে। আচ্ছা, দেন কি বলেছে, দেন দেখতে পাচ্ছি অ্যাঞ্জিওটেনসিন টার্গেট 3 ডিফারেন্ট অর্গান, তিনটে ডিফারেন্ট অর্গানকে অ্যাঞ্জিওটেনসিন টার্গেট করে। কি কি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কি হয়, অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন হরমোন সিক্রেশন হয়, দ্য হাইপোথ্যালামাস অ্যান্ড দ্য মাসেল টিস্যু সারাউন্ডিং দ্য আর্টারিস, এই সবার সাথে জলের সংযোগ আছে। টু র্যাপিডলি রিস্টোর ব্লাড ভলিউম, ব্লাড ভলিউমটাকে র্যাপিডলি রিস্টোর করে অ্যান্ড কনসিকুয়েন্টলি প্রেশারটাকে কি করে, ধরে রাখতে সাহায্য করে এবং লো প্রেশারটা আস্তে আস্তে নর্মাল প্রেশারে ফিরে যায়। যাদের লো প্রেশারের টেন্ডেন্সি তারা গরমকালে প্রায় দিন নুন চিনির জল খাবি অথবা ওয়ারেস খাবি। ফার্স্ট, প্রথমত কি ঘটছে না, বেসিক্যালি angiotensin travels to the outer perimeter of the adrenal gland that stimulate the release of hormone aldosterone. Angiotensin আউটার পেরিমিটার অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, মানে আউটার পেরিমিটারে তাদের অবস্থান থাকে এবং সেখান থেকে স্টিমুলেট করে, যার ফলে অ্যালডোস্টেরন হরমোনটা নিঃসৃত হয়। এই হরমোনটা যখন নিঃসৃত হলো, সেই অ্যালডোস্টেরন ট্রাভেল ব্যাক ইন দ্য কিডনি, সেই হরমোনটা কিডনিতে ফিরে আসলো অ্যান্ড স্টিমুলেট দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প। এবং আমরা পড়বো পরবর্তী ক্ষেত্রে আমাদের বডির ভেতরে প্রচুর সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে। সেই পাম্পের কাজ কি, কখনো শরীরের ভেতরে ইন্টারসেলুলার ফ্লুইডে সোডিয়াম পটাশিয়ামটাকে নিয়ে যাওয়া, আবার এক্সক্রিট করে সোডিয়াম পটাশিয়ামটাকে আইসিএফ এর, মানে ইসিএফ আর আইসিএফ, ইন্টারসেলুলার ফ্লুইড আর এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে ব্যালেন্সটাকে বজায় রাখা। এই পাম্পের কাজ তাই, কখনো ভেতরে নিয়ে যাওয়া, কখনো বাইরে নিয়ে আসা। আচ্ছা, এটাও ব্যাপন অভিস্রবণ প্রক্রিয়া, এখানে অসমোসিস ডিফিউশন প্রক্রিয়া কাজ করে। As a result of the pump work, যখন পাম্পিং হচ্ছে, the blood reabsorbed of the sodium, ব্লাডের মধ্যে reabsorption হচ্ছে সোডিয়ামটা from the liquid that has already been filtered by the kidney, লিকুইড ফর্মে সোডিয়ামটা ব্লাডে চলে যাচ্ছে, যেটা কিডনি ফিল্টার করে পাঠিয়েছে। Water follows sodium into the blood by osmosis, এই যে একটু আগেই বললাম অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে সোডিয়ামটা কি হচ্ছে, আমাদের জলের মধ্যে গুলে একদম ফিল্টার করা সোডিয়ামটা আমাদের ব্লাডে আসছে। দেখবি ব্লাডে যখন আমরা ইলেকট্রোলাইট ব্যালেন্স বা ব্লাডের যখন আমরা প্যারামিটার দেখি না, তখন যেসব বয়স্ক মানুষদের সোডিয়াম পটাশিয়ামটা দেখা হয় ঠিকঠাক আছে কি নেই। যেসব বয়স্ক মানুষরা খুব ভুলে যায়, খিঁচুনি আসে, তারপর নার্ভাস প্রবলেম, নার্ভাস সিস্টেমের প্রবলেম আসে, যাদের ডিপ্রেশন আসে, তাদের ক্ষেত্রে আমরা সোডিয়াম পটাশিয়াম লেভেলটা চেক করি, যে যাতে ব্রেনের কোনো সেল ড্যামেজ হওয়া শুরু করেছে কিনা। ঠিক আছে, রেজাল্টিং ইন লেস ওয়াটার ইন দ্য ইউরিন, এর ফলে কি হবে, সোডিয়াম যদি ওয়াটার ফলো সোডিয়াম ইনটু দ্য ব্লাড, ব্লাডের ভেতর গেল বাই অসমোসিসের মাধ্যমে, এবং রেজাল্টিং ইন লেস ওয়াটার ইন দ্য ইউরিন, তখন ইউরিনে কম পরিমাণে জল ইউরিন হতে থাকবে, মানে জল বেরোতে থাকবে ইউরিনে। তাহলে কি হচ্ছে, যদি কম জল বেরোয় তাহলে রিস্টোর হয়ে যাচ্ছে ফ্লুইডটা, অ্যান্ড কম্পোজিশন অফ ব্লাডের মধ্যেও সোডিয়ামটা দ্রুত বেরিয়ে যাচ্ছে না শরীর থেকে, তাহলে তোর লো প্রেশারটা আস্তে আস্তে নর্মাল কন্ডিশনে আসার চেষ্টা করছে। কে করছে, গোটা প্রক্রিয়াটার নাম কি, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। ক্লিয়ার? আচ্ছা, দেন আসছি নেক্সট,
এই অ্যাঞ্জিওটেনসিন ট্রাভেল টু দ্য হাইপোথ্যালামাস। অ্যাঞ্জিওটেনসিন বেসিক্যালি হাইপোথ্যালামাসের দ্বারা কন্ট্রোল হয়, সেটা জানলি তোরা। where you stimulate the thirst mechanism and they are released in the antidiuretic hormone. পড়লি নাম ভেসোপ্রেসিন, অ্যান্টিডাইউরেটিক হরমোন। এই অ্যান্টিডাইউরেটিক হরমোনের বেসিক্যালি কাজ কি? অ্যান্টিডাইউরেটিক হরমোন ট্রাভেল ব্যাক টু দ্য কিডনি, কিডনির কাছে ফিরে আসে, where it increase সোডিয়াম, যদি সোডিয়াম লেভেলটা আমাদের বডিতে বেড়ে যায়, এবং ওয়াটার রিঅ্যাবসর্পশন, ওয়াটারকে পুনরায় শোষিত হতে সাহায্য করে, মানে পুনঃশোষণ। একবার একবার তো ফিল্টার হয়ে ব্লাডে মিশেছে, আবার ব্লাড থেকে কিডনিতে আসছে, তাহলে এটাকে বলে ওয়াটার রিঅ্যাবসর্পশন। এই পদ্ধতিতে কোন হরমোন কাজ করে? অ্যান্টিডাইউরেটিক হরমোন এডিএইচ, যাকে ভেসোপ্রেসিন বলা হয়ে থাকে। এবার কি হচ্ছে? লাস্টলি অ্যাঞ্জিওটেনসিন টার্গেট স্মুথ মাসেল। অ্যাঞ্জিওটেনসিনের টার্গেট থাকে স্মুথ মাসেল। মাসেল বিভিন্ন রকম হয়, কার্ডিয়াক মাসেল হতে পারে, স্মুথ মাসেল হতে পারে। সেই স্মুথ মাসেল টিস্যু সারাউন্ডিং আর্টারি কজিং দেম টু কন্ট্রাক্ট অর ব্লাড ভেসেল। এই আমরা জানি ব্লাড ভেসেল গুলো সবসময় কন্ট্রাকশন হচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে, এর ফলে তো গোটা বডিতে আমাদের ব্লাড সার্কুলেট হচ্ছে, তাই তো? which assist in elevating blood pressure. elevating মানে এর ফলে ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে। লাস্টলি আরেকবার রিপিট করছি লাইনটা, অ্যাঞ্জিওটেনসিন টার্গেট স্মুথ মাসেল। অ্যাঞ্জিওটেনসিনের কাজ হলো স্মুথ মাসেলকে তারা টার্গেট করে, এবং তার সারাউন্ডিং, স্মুথ মাসেলের সারাউন্ডিং যেসব আর্টারি গুলো আছে সেগুলোকে কন্ট্রাক্ট করে, মানে ন্যারো করে দেয়, মানে খুব দ্রুত গতিতে ব্লাড তার মধ্যে দিয়ে যাবে, বা খুব ধীরে ধীরে ব্লাড যাবে। ধীরে ধীরে যদি ব্লাড যায় তাহলে কি হবে? যে চাপ দিয়ে দিয়ে ব্লাডটা যাচ্ছে এবং একটা প্রেশার রাইজ করছে, এর ফলে প্রেশারটা আমাদের হাই হয়ে যায়, which assist the elevating blood pressure. যখন অ্যাঞ্জিওটেনসিন স্মুথ মাসেলের ওপর ট্রিগারিং হয় তখন আর্টারি গুলোকে ন্যারো করে দেয়, যার ফলে ন্যারো আর্টারির মধ্যে ব্লাড খুব দ্রুত যেতে পারে না, যতটা যাওয়ার দরকার সেই ফ্লোটা থাকে না, খুব প্রেশার ক্রিয়েট করে। দিস প্রেশার আর কল্ড দ্য হাইপারটেনশন। সেই প্রেশারটাই অ্যাকচুয়ালি হলো উচ্চ রক্তচাপ। বোঝা গেছে? বোঝাতে পারলাম? আচ্ছা, দেন আমরা আসছি দ্য হাইপোথ্যালামাস ডিটেক্ট ব্লাড অসমোলারিটি। অসমোলারিটি মানে কি? কিরে, অসমোলারিটি মানে কি? জানিস না? কেমিস্ট্রিতে নেই? কেউ কথা বলে না। আচ্ছা, অসমোলারিটি তোরা তো ছোটবেলা থেকে কনসেন্ট্রেশন মাপার, মানে সলিউটসের কনসেন্ট্রেশন মাপার জন্য একদম অসমোলারিটি, মোলারিটি, একদম মোলার অসমোলারিটি। এটা কেজিতে মাপা হয়? হ্যাঁ, কেজিতে? কেজি? মোলারিটি পড়েছিলাম কেমিস্ট্রিতে, ওটা তো মোলারিটি, তো কেজিতে হবে, কেজিতে মাপা হয় না বাবা, এটা কেজিতে মাপা হয় না, অসমোলারিটি মাপার মোল এই সবে মাপা হয়, ঠিক আছে? মোল পার লিটার। হ্যাঁ, মোল পার লিটার। চলো আমরা দেখি ব্লাড অসমোলারিটি কিভাবে। আমরা এতক্ষণ পড়ে বুঝে গেছি যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা একটা ভীষণ ভাইটাল, এবং এখানে কিছু কিডনির থেকে কিছু প্রোটিন নির্গত হয় যাকে অ্যাকোয়াপোরিন 2 বলে, এবং রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমে আমরা দেখলাম অ্যালডোস্টেরন ছিল বা ভেসোপ্রেসিন ছিল, এডিএইচ হরমোন, যারাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এবার আমরা দেখতে পাচ্ছি হাইপোথ্যালামাস ডিটেক্ট ব্লাড অসমোলারিটি। ব্লাড অসমোলারিটি মানে অ্যাকচুয়ালি অসমো রিসেপ্টরস। এটা কোথায় থাকে না, স্পেশালাইজড প্রোটিন রিসেপ্টর যেগুলো পড়লি অ্যাকোয়াপোরিন ইন দ্য হাইপোথ্যালামাস ডিটেক্ট সোডিয়াম কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড। ব্লাডে সোডিয়াম কনসেন্ট্রেশন কেমন আছে তার উপর ডিপেন্ড করে তার অসমোলারিটি। ইট রেসপন্স টু এ হাই সোডিয়াম লেভেল। এটা যদি হাই হয়ে যায়, দ্য হাইপোথ্যালামাস অ্যাক্টিভেট দ্য থার্স্ট মেকানিজম, তখন তোর বডিতে যদি সোডিয়াম লেভেল বেড়ে যায় তুই জল তেষ্টা তোর বেশি পাবে। অ্যান্ড
concurrently stimulate the release of antidiuretic hormone এবং প্যারালালি কি হবে ADH হরমোন ক্ষরণ বেশি হবে। Thus it is not only the kidney, শুধুমাত্র এটা যে কিডনি কাজ করবে তা নয়, that's also stimulate the antidiuretic release, ADH রিলিজ করার চেষ্টা করবে তোর বডিতে সোডিয়ামটাকে বের করে দেওয়ার। তাহলে দেখবি অনেক সময় অনেক মানুষের হঠাৎ করে প্রেশার হাই হয়ে যায় আবার হঠাৎ করে লো হয়ে যায়, তো তাদের বডিতে দেখা যায় যারা বেশি তোদের মতো বয়সী ছেলেমেয়েরা বেশি ফাস্টফুড খাস, বেশি জাঙ্ক ফুড খাস, যাদের সমস্ত আইটেম ইজ মেড আপ অফ দ্য হাই সুগার, হাই সল্ট, তো তোদের বডির মধ্যেও এখন বুঝতে পারছিস না বয়স কম, এই যে হঠাৎ করে মাথা ঘুরে যায়, হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যায়, হঠাৎ করে চোখে অন্ধকার দেখিস, ইজ এ ওয়ান কাইন্ড অফ ডিজিজ দ্যাটস আর মানে ক্রিয়েটেড ইয়োর মানে ফুড হ্যাবিট প্র্যাকটিসের জন্যই তুমি তোমার বডিতে এগুলো ক্রিয়েট করছো। ঠিক আছে, আগামী দিনে এটাই একটা ডিজিজ আকারে তোমার বডিতে দেখা দেবে। বাট অলসো দ্য হাইপোথ্যালামাস, এবং হাইপোথ্যালামাস অলসো কি করে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। দ্য ডুয়াল কন্ট্রোল অফ অ্যান্টিডাইউরেটিক হরমোন রিলিজ অ্যালাউ ফর দ্য বডি টু রেসপন্ড অ্যান্ড বোথ ডিক্রিজ ব্লাড ভলিউম অ্যান্ড ইনক্রিজ ব্লাড অসমোলারিটি, মানে ব্লাড ভলিউম এবং ইনক্রিজ ব্লাড অসমোলারিটি দুটোই কন্ট্রোল করতে কারা কাজ করছে, কিডনির দ্যাট স্টিমুলেট অ্যান্টিডাইউরেটিক হরমোন, মানে এটা রিলিজের মাধ্যমে আমাদের বডিতে কি করছে যে ব্লাডের অসমোলারিটিও যেমন কন্ট্রোল করছে সেরকম ব্লাড ভলিউমটাকে ডিক্রিজ করতেও সাহায্য করছে যাতে প্রেশার আমাদের হাই না হয়ে যায়। ওকে, এবার একটা ছবি দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করেছে সোডিয়াম অ্যান্ড ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড ইন্টারওয়াইন্ড, কিভাবে একজন অপরজনের সাথে জড়িয়ে আছে। চল আমরা দেখি ছবিটা, কোথা থেকে শুরু করব, হোমিওস্ট্যাটিস কন্ডিশন। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি আমরা একটা মানুষ, আমরা যারা সুস্থ স্বাভাবিক তার মানে তারা হোমিওস্ট্যাটিস কন্ডিশনে আছে। এই কন্ডিশনে থাকার অর্থ হলো তোমার বডি নর্মাল সোডিয়াম এবং কনসেন্ট্রেশন ইসিএফ মানে এক্সট্রা সেলুলার ফ্লুইডে তোমার সোডিয়াম কনসেন্ট্রেশন একদম ঠিকঠাক আছে। তাহলে চলো যদি ঠিকঠাক থাকে তাহলে কি দেখবো, হোমিওস্ট্যাটিস যদি ডিস্টার্বড হয় তাহলে ইনক্রিজ সোডিয়াম, সোডিয়াম লেভেল এখানে ছিল নর্মাল সোডিয়াম, এখানে ইনক্রিজ সোডিয়াম হয়ে গেল কনসেন্ট্রেশন ইসিএফ, ইসিএফ এর মধ্যে সোডিয়াম লেভেল বেড়ে গেল। এর ফলে কি হবে, অসমো রিসেপ্টর গুলো স্টিমুলেট হবে। অসমো রিসেপ্টর যখনই স্টিমুলেট হলো ইনক্রিজ এডিএইচ রিলিজ শুরু হয়ে গেল এবং ইনক্রিজ থার্স্ট, তো তৃষ্ণা পাবে, এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন রিলিজ করছে, অপরদিকে তো তৃষ্ণাও পাচ্ছে। এরা দুজন দুরকম ভাবে কাজ করছে, একজন কি করছে ডিক্রিজ ইউরিনারি ওয়াটার লস, এডিএইচ এর মাধ্যমে কি হচ্ছে ওয়াটার রিঅ্যাবসর্পশন হচ্ছে, আবার অপরদিকে ইনক্রিজ থার্স্টের মাধ্যমে ইনক্রিজ ওয়াটার গেইন হচ্ছে। এরা দুজন একসাথে মিলে কি করছে, অ্যাডিশনাল ওয়াটার ডাইলিউট, ওয়াটারটাকে ডাইলিউট করছে যেটা ঘন হয়ে গেছে। ইসিএফ, ইসিএফ মানে এক্সট্রা সেলুলার ফ্লুইডে ব্লাডের ঘনত্ব অসমোলারিটি বেড়ে গেছে, ভলিউম ইনক্রিজ, সেটাকে নর্মালাইজড করার চেষ্টা করছে, দেন হোমিওস্ট্যাটিস রিস্টোর, হোমিওস্ট্যাটিস কন্ডিশনটা আবার রিস্টোর হলো, আবার নর্মাল জায়গায় ফিরে এলো। এইভাবে টোটাল সোডিয়াম লেভেল বডিতে বেড়ে গেলে এইভাবে আমাদের বডি কন্ট্রোল করে। যাদের ক্ষেত্রে হাইপার টেনশন আছে এই জন্য তাদের নুন খেতে বারণ করে, বডি নিজেই মেটাবলিক কন্ডিশনে নিজেই নুন প্রডিউস করে, নুন বাইরে থেকে খাওয়ার কোনো দরকার নেই। আমরা ছোটবেলা থেকে যে ফুড হ্যাবিটে অভ্যস্ত তাতে নুন চিনি না খেলে আমাদের বাড়ির লোকজনরা আমাদের মানুষ করতে পারেনি, কিন্তু তোরা যদি ইউএসএ ইউকেতে যাস দেখতে পাবি তাদের 5 বছর পর্যন্ত বাচ্চাকে নুন চিনি কোনো টেস্ট জিভে দেওয়া হয় না, যার ফলে তারা সেদ্ধ বয়েল এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত থাকে। এটুকু ক্লিয়ার হয়েছে? ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড ডিটেক্ট ব্লাড অসমোলারিটি। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কি করে রে? অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কাজ কি? অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন হরমোন সিক্রেট করে, আপদকালীন হরমোন, যেগুলোকে আমরা কি বলে থাকি, যে হরমোনগুলো আমাদের বিপদে আপদে আমরা যে নার্ভাস হয়ে যাই, আমরা যে ভয় পেয়ে যাই, যখন আমরা স্ট্রেস কন্ডিশনে থাকি তখন তারা ক্ষরণ হয়, অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন। তাহলে এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড ডিটেক্ট ব্লাড অসমোলারিটি। তোরা জানিস তোরা যখন টেনশনে থাকিস পরীক্ষার আগে ভালো করে খাওয়া দাওয়া করিস না, জল খাস না, অনেক সময় মনে হয় পরীক্ষার আগে যা পড়েছি সব ভুলে গেছি, কিছু মনে রাখতে পারছি না, এটা আমার হতো ছোটবেলায়। রাত্রিবেলা যখন খেয়ে দিয়ে শুতে যেতাম মনে হচ্ছে আমি পুরো ব্ল্যাঙ্ক, মাথায় আমার কিচ্ছু নেই, কিন্তু পরীক্ষার হলে কোশ্চেন পেয়ে আবার যথারীতি যেন মাথার ভেতর সব হুড়মুড় হুড়মুড় করে নেমে চলে আসতো খাতায়।
তো এইটা, এই যে কন্ডিশনটা, এগুলোতে অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন হরমোন কিন্তু খুব কাজ করে। তোদের হয় এরকম? হ্যাঁ ম্যাম হয়। হয়। আচ্ছা, তাহলে এটা হওয়া স্বাভাবিক, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তা দেখা যাক কি করা যাবে। অ্যাড্রিনাল অ্যাকচুয়ালি যে গ্রন্থি আছে আমাদের, এটা পড়বি তোরা, আমি এই জিনিসটা বলে দিচ্ছি। যে অ্যাড্রিনাল গ্রন্থি আছে সেটা আমাদের ব্লাডের অসমোলারিটি কেমন হবে সেটা ডিটেক্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেসিক্যালি কেন হয় না, রক্তে সোডিয়ামের মাত্রা যদি কমে যায় বা পটাশিয়ামের মাত্রা যদি বেড়ে যায়, সেটাকে ডিটেক্ট করতে এই ধরনের ডিটেকশনের, মানে এই ধরনের গ্ল্যান্ডের ডিটেকশনের প্রয়োজনীয়তা পড়ে। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন নিঃসরণ হয়। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কোন হরমোন নিঃসরণ হয়? অ্যালডোস্টেরন হরমোন নিঃসরণ হয়। এই অ্যালডোস্টেরন রিলিজড ইন রেসপন্স টু সেই অ্যানজিওটেনসিন সিস্টেম। সেই অ্যালডোস্টেরন কি করছে? অ্যানজিওটেনসিন সিস্টেমটাকে উদ্দীপিত করছে, যার ফলে কিডনিতে সোডিয়াম এবং ওয়াটারের রিঅ্যাবসর্পশন তাদেরকে যাতে ঠিকঠাক মতো হয়, তাদেরকে সেই কি পাঠাচ্ছে? সিগন্যাল পাঠাচ্ছে। এইভাবে তারা পরোক্ষভাবে রক্তের অসমোলারিটিটাকে বজায় রাখতে সাহায্য করে। অসমোলারিটি নিয়ন্ত্রণ যদি করে, তোরা দেখতে পেলি যে আগের আমরা যেটা পড়লাম সেটা ছিল হাইপোথ্যালামাস কিভাবে নিয়ন্ত্রণ করছে, আর এখানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড কিভাবে নিয়ন্ত্রণ করছে। খুব সহজ, ছোট ছোট লাইন করে লেখা আছে, সুন্দর লেখা এটা। তাহলে কি বলেছে যে অ্যালডোস্টেরনের প্রথম কাজ আবার একটু বুঝে নে। অ্যালডোস্টেরন রক্তের অসমোলারিটি নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখান থেকে অ্যালডোস্টেরন যে রিলিজড হচ্ছে তার মেন রেসপন্স টু অ্যানজিওটেনসিন স্টিমুলেশন, অ্যানজিওটেনসিন সিস্টেমটাকে স্টিমুলেট করছে, অ্যান্ড ইজ অলসো কন্ট্রোল বাই ব্লাড ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন। ব্লাডের যে ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশনটাকে তারা রেগুলেট করছে। ইন আইদার কেস অ্যালডোস্টেরন কমিউনিকেট দ্য সেম মেসেজ, অ্যালডোস্টেরনও সেম কাজ করছে, হুইচ ইজ টু ইনক্রিজ সোডিয়াম রিঅ্যাবসর্পশন, সোডিয়াম রিঅ্যাবসর্পশনটাকে বাড়াচ্ছে, অ্যান্ড কনসিকুয়েন্টলি ওয়াটার রিঅ্যাবসর্পশন, সাথে জলেরও পুনর্শোষণে সাহায্য করছে। ইন এক্সচেঞ্জ পটাশিয়াম ইজ এক্সক্রিটেড, যাতে পটাশিয়ামটা বডি থেকে বেরিয়ে যায়। পটাশিয়াম যদি জমবে তাহলে কিডনি খারাপ হয়ে যাবে, তাহলে পটাশিয়ামটাকে বের করে দিতে হবে। এই জন্য যারা কিডনি পেশেন্ট থাকে তাদের বাড়ির খাবার দাবার রান্না করার সময়, যেহেতু এখন শাকসবজিতে প্রচুর পরিমাণে কীটনাশক স্প্রে করা হয়, সোডিয়াম পটাশিয়াম, ওই জন্য শাকসবজি জলে একটু সেদ্ধ করে সেই জলটা ফেলে দিয়ে তারপর কিডনি পেশেন্টের খাবার রান্না করতে হয়। বোঝা গেছে? এই বাকিটাও ওই একই কথা লেখা আছে যা আমরা উপরে পড়লাম। এই গেল টোটাল যে আমাদের অসমোলারিটি কন্ট্রোল বাই দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড তার ঘটনা। যা এই ওয়াটার ব্যালেন্স পড়লি, এর বাইরে বেসিক্যালি হিউম্যান বিংস এর, মানে আমাদের বডিতে ওয়াটার ব্যালেন্স নিয়ে আর কিছু ঘটনা ঘটে না, এগুলোই ঘটে।